তোমার ভাগ্য কেউ বদলে দিতে না পারলেও কিন্তু তোমার মন থেকে নেওয়া ভাবনা তোমার ভাগ্যকে বদলে দিতে পারে। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই ভিডিও দেখে এই চ্যানেল থেকে উপকৃত হন। তারা আপনারা লাইক কমেন্টস দিন। কমেন্টসের পরে আমি দেখলাম চলন্তিকা বাগল আমাকে কমেন্টস করেছিলেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে ভিডিওটা গত মাসে বেরিয়েছিল সেই ভিডিওতে উনি কমেন্টস করেছিলেন যে শনির 7.5 কুম্ভ রাশি আর কতদিন থাকবে বা কুম্ভ রাশি ছেড়ে যাবে কবে। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওতে। আপনি অপেক্ষা করুন এবং শুধুমাত্র এই উত্তর আপনার জন্যই স্পেশাল ভিডিওটা থাকবে। সেই পাঠটুকুনি আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার মনে হয় আপনি সঠিক উত্তর পেয়ে খুশি হবেন। আপনার এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক উপকারে লাগবে, এই জন্য এই প্রশ্ন করাতে আপনাকে ধন্যবাদ। আপনার অজান্তেই আপনি কতজনের উপকার করলেন সেটা আপনি পুরো ভিডিওটা শুনলে জানতে পারবেন। জুন মাসটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, ভালো খারাপ বা আপনাদের শারীরিক অসুস্থতা, আপনাদের ব্যবসা, আপনাদের কর্মজীবন এবং আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, এই সমস্ত কিছু আপনাদের কিভাবে চলবে পুরো মাসটা, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তার আগে হরোস্কোপটা দেখতে হবে যে কোন কোন গ্রহ কোথায় কোথায় আছে। আপনাদের লগ্নে শনি, লগ্ন রাশিতে, দ্বিতীয় আছে রাহু, তৃতীয় মঙ্গল, চতুর্থে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, অষ্টমে কেতু। এছাড়া এই মাসে কোন কোন গ্রহ কবে কবে ট্রানজিট করছে সেটাও নিয়ে একটু বলতে হবে। 12 তারিখে শুক্র রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মিথুন রাশিতে। 14 তারিখে বুধ বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মিথুন রাশিতে। আবার 15 তারিখে রবি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মিথুন রাশিতে, যেটা কিনা মঙ্গলের নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের এবং খুব চালাক চতুর এই টাইপের নক্ষত্র হয় জাতক জাতিকাদের মধ্যে আসে। কারণ মৃগশিরা নক্ষত্র যখনই কোনো জায়গায় কিছু ট্রানজিট করা হয় কিংবা কিছু সোচ, কিছু রিসার্চ করা হয়, তখন কিন্তু এই মৃগশিরা নক্ষত্র দেখেই কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করতে বসেন। আপনারা আমার একটা ভিডিও এর আগে বেরিয়েছিল যখন চন্দ্রযান ছাড়া হয়েছিল এবং চন্দ্রযানের যখন ভিডিওটা আপনারা শুনবেন বা দেখবেন তখন বুঝতে পারবেন মৃগশিরা নক্ষত্রের পাওয়ার কতটা। আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের। এই কুম্ভ রাশিতে শনি থাকার ফলে কি কি প্রভাব এরপর দেবে জুন মাসের পর, আর 7.5 যে ঘটনাটা শুরুতেই বললাম যে কি কি কেমন কবে কি হয়েছে, এইগুলো নিয়েই আজকের
একটু আলাদা ধরনের ভিডিও করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে স্কিপ না করে শুনুন, আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার মধ্যে থাকছে শনি গ্রহ এবং তার সাড়ে সাথী কুম্ভ রাশি। শনি প্রায় 18 মাস তো থাকে একটা রাশিতে, এবং এদের মধ্যে বক্রতাও তার থাকে। এমনিতেও প্রচন্ড স্লো গ্রহ, তার উপরে আবার বক্রী হয়। তো তখন এই শনির প্রভাব কেমন হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাচ্ছে। 30শে জুন বেলা 12:35 শনি বক্রী হবে, কুম্ভ রাশিতে বিপরীত দিকে যাবে। কিরকম, যারা জানেন না তারা একটু বুঝে নিন। মনে করুন আপনার ঘরের একটা কোণে আপনি আছেন এবং অপোজিটে আপনাদের বেরোবার দরজা আছে। তো আপনি এই দিকে দরজা দিয়ে ঢুকে অপোজিটের দরজা দিয়ে বেরোবেন। আপনি হাঁটছেন, হাঁটতে 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 ঠিক মধ্যিখানের থেকে একটু এগোবার পর আপনার বক্রতা হলো, মানে পেছনে একটা টান এলো। তো তখন আপনি আবার ওখান থেকে খানিকটা পিছিয়ে এলেন। এই হলো গ্রহদের বক্রতা। আবার এগিয়ে তো যেতে হবে, কারণ দরজা দিয়ে বেরোবার জন্য। ঠিক সেই রকমই 30শে জুন বেলা 12:35 কুম্ভ রাশিতে বিপরীত দিকে এই শনির চলা শুরু হবে। আর জুনের শেষে শনি যে নিজের পরিবর্তন করবে, এটা কিন্তু 139 দিন থাকবে এই বক্রতা। তারপর আবার 15ই নভেম্বর এবারে সরাসরি আবার শনি চলা শুরু করে দেবে। ওটাকে বলা হয় মার্গী চাল। শনির সাড়ে সাথী কুম্ভ রাশিতে পড়েছে বলে সেটা অত দুঃখ করার কিছু নেই, কেননা এখানে কর্কট রাশিদেরও ঢাইয়া আছে, আবার কর্কট রাশির কন্টক শনি আছে, আবার এদিকে বৃশ্চিক রাশির ঢাইয়া আছে। তো এরাও কিন্তু জ্বলছে, একা কুম্ভ রাশি জ্বলছে না। শনির বক্রতা হওয়ার ফলে কি হচ্ছে, এই যে বিপরীতমুখী শনি যেটা বললাম, জীবনে অনেক বড় পরিবর্তন আনে এদের, কর্মজীবনে অগ্রগতির সুযোগও আসে। তবে আপনাকে অনেক বাধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে, কাজে বিলম্ব হচ্ছে, আপনার নতুন কিছু করার, কারোর সাথে কোনো চ্যালেঞ্জ করা যে আমি এইভাবে কাজটা করে দেখাবো, কিংবা ব্যবসার ক্ষেত্রে বা কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় জন্য আপনি কিন্তু সবসময় প্রস্তুত থাকতে হচ্ছে আপনাকে। এবং হঠাৎ করেই কিছু ব্যয়ও আপনার বেড়ে যাচ্ছে। বাজেটের দিকে যদি আপনি মন না দেন তবে কিন্তু আপনার অর্থ সংকট হবে, এবং আপনাকে এর জন্য ভেবে চিন্তেই চলতে হবে। আপনি আপনার সামনের পরিস্থিতির সঙ্গে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি আগে যেমন নেননি এখনই নেবেন না, নত কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শনির এখন দ্বিতীয় চরণ চলছে। এরপর যখন 2025-এ 29শে মার্চ হবে, তখন শনি মীন রাশিতে প্রবেশ করবে। তখন শুরু হবে আপনাদের তৃতীয় চরণ। তো সেই হিসাবে আপনাদের মন মানসিকতা কিন্তু এখন থেকেই তৈরি থাকতে হবে। প্রথম চরণ হয়ে গেছে, দ্বিতীয় চরণ সবচেয়ে টপ চরণ, ভীষণ সমস্যা নিয়ে চলছেন। এরপর 2025-এর 29শে মার্চের পর আপনাদের তৃতীয় চরণ হবে। তখন আস্তে 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 আপনাদের সমস্যার সমাধান দিকে রাস্তায় এগোবেন। শনি আছে আপনাদের লগ্ন রাশিতে।
আর শনি যখন বক্রি হয়ে যাচ্ছে, মানে পেছন দিকে যাচ্ছে, তার মানে আপনাদের দ্বাদশ ভাবের দিকে যাচ্ছে, যেখানে মানে 10 লেখা রয়েছে, ওটা দ্বাদশ। তো দ্বাদশ ভাব সেটাও কিন্তু শনির ঘর। তো শনি যখন বক্রি হয় বা কোনো গ্রহ যখন বক্রি হয়, তখন তার পেছন দিকের যে রাশি বা ঘর থাকে, তার যে ফল সেটাও কিন্তু সেই গ্রহ দেওয়া করে। এর ফলে কি হচ্ছে, দ্বাদশ ভাব থেকে বিচার করলে দেখা যায় যে আপনাদের ট্রাভেলিং এজেন্সিতে যারা কাজ করে, যারা বিদেশ যাওয়ার জন্য প্রোগ্রাম বানিয়েছেন, কিংবা আপনাদের কোথাও পোস্টিং হয়ে যাবে, আপনারা যাচ্ছেন, কিংবা এখন যে সরকারি অর্ডার আছে এখানে ওখানে যাওয়ার জন্য, সেইগুলো অর্ডারগুলো আপনার আসতে পারে। তো আপনাদের যে বিদেশ যাওয়ার বা বাইরে যাওয়ার এই যোগটা যেমন আছে, তেমনি যখন পিছিয়ে আসে তখন শরীরের ইমিউনিটি কম করে দেয়। আর এই ইমিউনিটি কম হলে কি হবে, শরীর খারাপ হবে। শরীর খারাপ হলে আপনাদের কোনো হসপিটাল কিংবা কোনো নার্সিংহোম বা ডাক্তারের কাছে যাওয়া, এইটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা দ্বাদশ ভাব যেমন বিদেশ থেকে দেখা হচ্ছে, দ্বাদশ ভাব কিন্তু হসপিটালের দিক থেকে দেখা যাচ্ছে। আবার দ্বাদশ ভাব কিন্তু জেলখানা দেখা হয় না। যদি কেউ অন্যায় না করে তাহলে কিন্তু ওই তৃতীয় ঘর জন্য কারোর চিন্তা করার দরকার নেই। তো সেই হিসাবে পরিশ্রম যেমন আপনারা করছেন, সেইভাবে পরিশ্রম করে সফলতা আপনারা নিন এবং মাথা উঁচু করে চলুন। ঠান্ডা লাগার প্রবণতা হবে, সর্দি কাশি কফ ফিভার, এই ধরনের যে ঠান্ডার রোগগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ শনি এমনি ঠান্ডা গ্রহ, আর তার সাথে দ্বাদশ ভাব, তো সেখানে এই ধরনের অসুস্থতা অধিক থাকে। এই খেয়ালটা আপনাদের রাখতে হবে নিজের শরীরের প্রতি। হরোস্কোপের দিকে দেখুন, দ্বিতীয় ভাবে কে বসে রয়েছে, রাহু, এবং সেটা মীন রাশির ওপরে। মীন রাশি দেবগুরু বৃহস্পতির ঘর, রাহু বসে রয়েছে। আপনি ছোটভাবে যদি কিছু বোঝাতে চান, সেটা তার ফল কিন্তু সামনের যে ব্যক্তি বা আপনার ছাত্র হোক ছাত্রী হোক, বা আপনি আপনার মাস্টারমশাইকে বা টিচারকে, স্কুলের প্রফেসরকে কাউকে বোঝাতে যাচ্ছেন, ছোটভাবে আপনি বোঝাতে পারবেন না। কারণ রাহু আপনার কথাটাকে ঠিক করে বলতেই দেবে না। কারণ দ্বিতীয় ঘর বাণীর ঘর, বাণী মানে কথা, তো সেখানে বলতে দেবে না। রয়েছে কার ঘরে, বৃহস্পতির ঘরে। আপনাকে যে কোনো কথাবার্তা একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে আপনি কথা বলুন, দেখবেন সবাই বুঝতে পারবে, আর রাহু আপনাকে সাথ দেবে। কারণ ঘুরিয়ে ফিরিয়ে তো আপনাকে মিথ্যে কথা বলতে হবে। তো রাহু যত খারাপ কাজগুলো হবে তার সাথ দেয়। গুরুর সাথে থাকলে একটু ভয় টয় পেয়ে গুরুর মতন কথা বলে, মানে গুরু যাতে হাঁ ভরে তাতে হাঁ ভরল। কিন্তু নিজে যখন থাকছে, গুরু তো ওখানে নেই, গুরু তো চলে এসছে অনেকটা দূরেই। তো সেই জন্য রাহু আপনার ওই কথাবার্তা ওইভাবে খারাপ করে দেবে। যারা নেশা করেন, অল্প বেশি কম বা যাই হোক না কেন, ড্রিঙ্কের দিক থেকে স্মোকের দিক থেকে তাদের কিন্তু এইগুলো বৃদ্ধি পেয়ে যাবে। আজকের হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, রাহু কিন্তু এর কারক। এই নেশার যতগুলো আছে তার বৃদ্ধির কারক কিন্তু চা খাওয়ার কারক। এই চায়ের কিন্তু অতিরিক্ত বৃদ্ধি করে দেয়, কারণ টেনশন বাড়ে। তো মানুষ কি করে, চা নিয়ে বসে গেল, রাত্রিবেলা চা খেলো,
অফিসের বিভিন্ন প্রবলেম নিয়ে পায়চারি করতে থাকলো, রাত্রিবেলায় ঘুম আসছে না, চা খাচ্ছে, তো এইগুলো বৃদ্ধি করাবে রাহু। তো রাহুকে কন্ট্রোল করার সে উপায় পরে বলা যাবে, কিন্তু এইগুলো কিন্তু এই ধরনের ঘটনাগুলো হতে পারে। অষ্টম ভাবে কেতু বসে আছে, সে আপনাকে কি দেবে? আপনি কিছু রিসার্চ করছেন, কিছু নতুন কিছু শিখছেন, বা আপনি কাউকে শেখাতে যাচ্ছেন, কিছু ভাবনা আপনার মধ্যে এসছে, সেই ভাবনাটা আপনি নোট করে রাখলেন না, বা আরো কিছু এই ধরনের ঘটনা আছে, যেমন আপনারা নার্সিং এর ট্রেনিং করছেন, কিংবা কোথাও প্রশাসনের ট্রেনিং করছেন, বা অন্যান্য, আপনার মধ্যে সন্তুষ্টি আসবে না। আপনি যতই শিখতে যাচ্ছেন, আপনি ভাবেন না আমাকে তো আরেকটু শিখলে ভালো হয়, আমি এইটা যদি বলতে পারতাম তাহলে হয়তো আমার স্পিচটা আরো ভালো হতো। বা আপনি কোথাও ট্রেনিং করতে গেছেন, তো সেখানে বারবার চেষ্টা করে ঠিক মতন স্যাটিসফাই হতে পারছেন না। এইগুলো কিন্তু এই কেতু আপনার মধ্যে এই প্রভাবগুলো দেবে। চতুর্থভাবে আছে দেবগুরু বৃহস্পতি, তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার কর্মভাবে, যেটা মঙ্গলের ঘর। তার পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে, যেটা বুধের ঘর। তার নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে, যেটা শনির ঘর। গুরু কখনোই আপনাকে খারাপ প্রভাব দেবে না। দশম ভাব, যেটা আপনার কর্ম, আপনার যাবতীয় সুখ, যাবতীয় আপনার পরিশ্রম এবং সেখান থেকে সফলতা বার করা, এখানে গুরু আপনাকে সেই সফলতা এনে দেবে। আপনার মধ্যে ম্যাচুরিটি আনবে। আপনি যে কাজ করার ইচ্ছা হচ্ছে না, প্রবণতা আপনার কমে যাচ্ছে কাজ করার প্রতি, যেটা অনীহা আছে, যেটা আপনাকে স্লো করে দিয়েছে, কুঁড়েমি করে রাখছে, বেশি অনিদ্রা আপনার মধ্যে আনছে, এইগুলো কিন্তু গুরু ঠিক করে দেবে। কাজের মধ্যে একটা স্পিড আনবে। 6, 8, 12 তিনটে খারাপ ঘর, কিন্তু গুরুর দৃষ্টি পড়েছে 8 এবং 12তে। এই 12তে দৃষ্টি পড়ায় আপনাদের আননেসেসারি একটা খরচ বৃদ্ধি করবে। এই যে ট্রাভেলিং, আগে বললাম না, তো ট্রাভেলিং এ আপনি আপনার লাভারকে নিয়ে যাবেন, কিংবা যারা পরকীয়া করে তারা যাবে, বা আপনার পরিবারকে নিয়ে যাবেন, আপনাদের আননেসেসারি কিছু খরচা করে দেবে। আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কিছু না নিয়ে যান, তাহলে তো ক্যাশ টাকা উড়ে যাবে, এত খরচা বৃদ্ধি করবে। এবারে অষ্টম ভাবে গুরু দেখছেন, আপনাদের যারা অ্যাস্ট্রোলজার প্র্যাকটিস করছে, কিংবা অ্যাস্ট্রোলজারের পরীক্ষা দেবেন, কিংবা আপনারা নতুন পড়াশোনা শুরু করছেন, যারা রিসার্চ করছেন, যারা বড় বড় রকেট ছাড়ার জন্য তৈরি হয়ে রয়েছেন, এই যে যে ধরনের গুপ্ত কাজগুলো বা গুপ্ত বিদ্যা করছেন, যারা তান্ত্রিকতার বিদ্যা শুরু করে দিয়েছেন, এনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার মানসিকতা রাখলে আপনাদের ভীষণ ভালো সফলতা আসবে এখানে। কেননা আধ্যাত্মিক স্থান এটা, এবং আধ্যাত্মিক স্থানের সাথে যুক্ত থাকতে হবে, এবং যুক্ত হয়েও যাবেন আপনারা, এখানে আপনারা সফলতা পেয়ে যাবেন। এবারে বলছি দশম ভাব, যেখানে আপনাদের লগ্নপতি বা রাশিপতির দশম দৃষ্টি পড়েছে, যেখানে রাহুর দৃষ্টি পড়েছে, যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, বুধের দৃষ্টি পড়েছে, শুক্রের দৃষ্টি পড়েছে, ওই ঘরটা অফুরন্ত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। 6টা গ্রহ একটা ঘরের দিকে দৃষ্টি পড়ছে, শনি, রাহু, রবি, বৃহস্পতি, বুধ, শুক্র। আপনাদের কর্ম, পরিশ্রম, নাম, সুনাম, যেটা কর্ম করবেন তার নাম অনেক ভালো হবে। শুক্র আপনাকে লাক্সারি দিয়ে দেবে,
বৃহস্পতি বুধ মিলে আপনার বুদ্ধি করিয়ে দেবে, নতুন কিছু আপনি ভাবনা করেছেন, আপনার ওপর কোনো টাস্ক দিয়েছে, সেই টাস্কটাকে আপনি পুরো করছেন। শনি আপনাকে পরিশ্রম করিয়ে দেবে এবং রাহু সেটাকে বেশি করে অ্যাক্টিভ করে দেবে। আপনাদের এই মাস এবং আসছে যে মাসগুলো, সেই মাসগুলোতে আপনারা এই কর্মের দিক থেকে আপনারা সফলতা পাবেন। কেননা মধ্যিখানে খানিকটা যেটা রবি, শুক্র এবং বুধ এরা তো ট্রানজিট করে যাবে পঞ্চম ভাবে, কিন্তু যতদিন আছে ততদিন আপনারা বেশ অ্যাক্টিভ হয়ে এই কর্মর দিকটা থেকে আপনারা পাবেন। যারা পলিটিক্যাল দিক থেকে গেছেন, তাদের কথাবার্তার দিক থেকে, তাদের পরিশ্রমের দিক থেকে তারা সাকসেস হয়ে যাবেন। আপনাদের জীবনে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে এর মধ্যে এতটা চেঞ্জ কিভাবে হয়ে যাচ্ছে, পরিবর্তন অনেক কিছু আসবে জীবনের মধ্যেও। জীবনের পরিবর্তনের মধ্যে আপনাকে কিন্তু অনেক রকম পলিটিক্স খাটাতে হবে, তবেই কিন্তু এর মধ্যে পরিবর্তন, এবং এটা কিন্তু আপনাকে করতে হবে। করিয়ে দেবে কে না রাহু। রাহু তো পলিটিক্সের মাস্টার, একদম সবকিছুতেই ভালোতে হ্যাঁ, খারাপেতে না, একদম পুরো ফিট। তো রাহুর দৃষ্টি পড়ছে আপনাকে, আপনার মতন করে বুদ্ধি খাটিয়ে প্র্যাকটিস করে আপনি চলতে পারলে অনেক উন্নতি আছে 2024-25-এ দেখুন না করে। পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনাদের জুলাইয়ের মধ্যে ব্যবসায় কিছু পরিবর্তন আসবে এবং ব্যবসায় ঝুঁকি নেবেন, তবেই কিন্তু আপনারা এর দ্বারা লাভ করতে পারবেন। তবে ভুল পদ্ধতিতে যদি আপনারা কোনো কাজ করেছেন, তবে কিন্তু সমস্যা আপনাকে ঘিরে ধরবে। আগস্টের পর আর্থিক পরিস্থিতি ধীরে গতিতে উন্নতি হবে, তবে বছরের শেষ হওয়ার আগে নিজের আর্থিক অবস্থা কিন্তু মজবুত হবে। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই শনির 7.5-এর মধ্যেও খুব ভালো সাফল্য আপনারা পাবেন। যারা পরীক্ষা দিচ্ছেন উচ্চ শিক্ষা হিসাবেতে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদেরও কিন্তু এই ইচ্ছা পূরণ হবে। এই জুন মাস থেকে কিন্তু আপনাদের প্রেমের দিক থেকে মাসটা বেশ ভালো যাবে এবং আপনাদের অত্যন্ত একটা শুভ মুহূর্ত আপনারা পাবেন। কেননা শনির শশ মহাযোগ চলছে, প্রেম সম্পর্কে মজবুত হবে, সঙ্গীকে আপনি বিবাহের প্রস্তাব দিতে পারেন। তবে দাম্পত্য জীবন কিন্তু একটু ওঠাপড়া লেগে থাকবে, স্বামী স্ত্রীদের মধ্যে একটা অবসাদ আসবে, বা অন্যান্য দিক থেকেও, চাই আপনি সেক্সের দিক থেকেও চাই কথা, কারণ একে অপরকে সময়টা খুব কম দেবে। যদি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটাকে স্থায়িত্ব আনার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় তাদের ওই ব্যবসা কিংবা কর্মের মধ্যে দিতে হবে। তো তারা পরিবারকে দিতে পারবে না, একটা পরিবারের মধ্যে অবসাদ আসবে এবং তারা বিরক্ত হবে, ছোটখাটো বিষয় নিয়ে সন্দেহ করতে পারে, তা সেই বিষয়ে আপনাদের নিয়ে ঝগড়া খিটিমিটি এইগুলো লেগে থাকতে পারে। হ্যাঁ, যদি সমাজদার স্ত্রী বা স্বামী হয়, তারা সবটা যদি বুঝতে পারে, তাহলে এই যে সন্দেহবাতিক নিয়ে যে সমস্যাগুলো, কিংবা বাড়ির পরিবারের অন্যান্য যে সদস্য আছে তাদের ফালতু কথাতে কান দিয়ে নিজেদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করা, এই যে একে অপরকে বোঝা, এটা যদি আপনারা সমতল বা ব্যালেন্স করে রাখতে পারেন না, তাহলে আপনাদের দাম্পত্য জীবনটা খুব ভালো যাবে। স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতেই হবে। যাদের পাইলসের বিমারি আছে, যাদের কিডনির সমস্যা বা ব্লাডের কোনো সংক্রমণ আছে, তাদের ক্ষেত্রে, বা ফ্যাট, অতিরিক্ত মোটাপা আসবে, এই যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে, আপনাদের চর্বি বৃদ্ধি হয়ে যাবে। আপনারা মর্নিং ওয়াক করতে পারেন বা আপনারা পরিশ্রম করবেন, তাহলে খানিকটা মুক্তি
আছে। তো এই কতকগুলো ছোটখাটো রোগ আছে বা বড় রোগ যাই হোক না কেন, আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখুন, দেখবেন ভালো যাবে, সময়টা ভালো যাবে, চাই এই মাস হোক পরের মাস হোক। কারণ আমি তো শনি 7.5-এর ওপরই পুরো ভিডিওটা করলাম। কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার কমেন্টস দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, উপায় বলছি এবারে। প্রতিদিন বা প্রতিদিন না হলে শুধুমাত্র শনিবার দিন আপনারা শনির জপ করতে পারেন। আর সন্ধেবেলায় মানে রাত্রি 9টার পর আপনারা একটা মাটির প্রদীপ নেবেন, তাতে কালো তিল দেবেন এবং সর্ষের তেল দিয়ে আপনারা ওই প্রদীপটা পশ্চিম দিকে মুখ করে, মানে প্রদীপের মুখটা হবে পশ্চিম দিকে, আপনারা ওই প্রদীপটা জ্বালিয়ে দেবেন বাড়ির উঠোনে। ওপরে যেন কোনো আচ্ছাদন না থাকে, আপনারা ছাদেও এই ক্রিয়াটা করতে পারেন। আর এছাড়া শনি মন্দিরে আপনারা পুজো দিতে পারেন। তবে শনিদেবকে সামনাসামনি কখনো প্রণাম করবেন না, সাইড থেকে প্রণাম করবেন। ওখানে গিয়ে আপনারা একটা ছোট বোতল দিয়ে আসতে পারেন, ফুল, নীল ফুল যেটা, সেটাও আপনারা দিয়ে আসতে পারেন, 5টা ফল সেখানেও আপনারা দিয়ে আসতে পারেন। আর যদি উপবাস রাখতে পারেন তো অতি উত্তম। কিন্তু আজকালকার দিনে বিভিন্ন অসুস্থতার কারণেতে উপোস রাখার কোনো দরকার নেই, আপনারা নিরামিষ ভোজন অবশ্যই করবেন। ভালো থাকবেন, অন্যের উপকার করবেন যতটা সম্ভব। নমস্কার।